দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত যান চলাচল। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই ৫,০০০ বাসিন্দাকে ইতোমধ্যে বাসাবাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাহিনী। অন্যদিকে বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে পানির নিচে। এই জেলার দুর্গত এলাকাগুলোয় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এখনও বাড়িঘরে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার রেকর্ড সংখ্যক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি। এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা খুবই বিপজ্জনক। শুক্রবার রাত 11:30টায় এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভাঙার আগ পর্যন্ত ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা স্মরণকালের সর্বোচ্চ সীমা। গোমতীর বাঁধ ভাঙার পর বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে কিছুটা কমতে শুরু করেছে পানি। তবে ঘন্টায় কমছে ১ সেন্টিমিটার পানি। ২৪ ঘন্টায় ২৪ সেন্টিমিটার কমেছে। নদীতে জোয়ারের চাপে ওয়াবদার বেড়ি বাঁধ ভেঙে খুলনার পাইকগাছার উপজেলার দেলুটি ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নের প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া পাইকগাছা এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। স্থানীয়রা জানায়, উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালীনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের প্রায় ৩০০ ফুটের বেশি ওয়াবদার রাস্তা ভেঙে যায়। ওই ভাঙা রাস্তা দিয়ে পানি ঢুকে প্রথমে উপজেলার কালীনগর, হরিণখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়। এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির স্রোতে সংস্কার করা সম্ভব হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমতে শুরু করেছে বন্যার পানি। শুক্রবার দুপুরের পর সূর্যের আলো দেখা যায়। নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বানভাসী মানুষের স্বস্তি মিলেছে। তবে ভারতের ত্রিপুরা থেকে পানি নামা অব্যাহত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রের তথ্য, আজ ৬ সেন্টিমিটার পানি কমেছে। আগামী ২-১ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে আশা করছে মানুষ। এদিকে বন্যা শুরু হওয়ার পর থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা বন্যার্তদের পাশে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। মাত্রা সকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা দায়ের হয়েছে। নারায়ণগঞ্জের কাজপুরে ছাত্র জনতার আন্দোলনে শফিক মিয়া ও আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য
সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম সহ 698 জনকে আসামি করা হয়। আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালানোর সময় সীমান্তে তাকে আটকের কথা জানিয়েছে বিজিবি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে মামলাটি করেন। আজ সাবেক এই বিচারপতিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ার ভোগান্তির আরেক নাম বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়ক। সামান্য বৃষ্টিতে মহাসড়কটি রূপান্তরিত হয় নদী ও জলাশয়। নৌকা চলাচলের জায়গায় চলে ইঞ্জিন চালিত যানবাহন। এতে অনাকাঙ্ক্ষিত নানা দুর্ঘটনার শিকার হয় অনেকে। শ্রমিক অধ্যুষিত এলাকা হয় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে চায় সর্বস্তরের মানুষ। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এই দৃশ্য হঠাৎ কারো চোখে পড়লে মনে হতেই পারে এটি কোনো নদী বা কোনো জলাশয়, কিন্তু এটি আশুলিয়ার বাইপাল আব্দুল্লাপুর মহাসড়ক। সামান্য বৃষ্টি হলেই এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে বিঘ্ন হয় যান চলাচল। চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা দুর্ঘটনা। অল্প বৃষ্টিতে আমাদের রাস্তাগুলোতে ড্রেন না থাকার কারণে আমাদের রাস্তাগুলো অনেক পানি জমে থাকে। যমুনা পদ্মার ঢেউ যেরকম সেরকম ঢেউ। যেমন রাস্তা যে পরিচিত হয়েছে হাউস ওখানে একটা ছিল ভালো ছিল, গতকালে চলে গেছে। গাড়ির পানি আসে যে ঢেউ আমাদের শরীর বলে ভিজাইতেছে, আমরা নাপাক হয়ে যেতেছি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ 10 বছর যাবত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারী ও এলাকাবাসীদের। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এটা দীর্ঘদিন যাবত এই সামগারা মানুষের ভোগান্তিটা, এবং আমরা যারা গার্মেন্টস শ্রমিক সবসময় চলাফেরা করি, তারা খুব ভোগান্তিতে করি। জনগণেরা যাইতে পারে না রাস্তা, স্কুলে বাচ্চারা যায়, তারা হলো পা ভিজে যায়, স্কুলে যাইতে পারে ইউনিফর্ম ভিজে যাইতেছে। আমাদের ইউনিফর্ম একদম কাদা যুক্ত হয়ে যায় এবং ময়লা দুর্গন্ধ পানিতে, এবং বাসায় গেলে আমরা দেখছি যে আমাদের পায়ের ভিতরে কিন্তু অনেক ঘাত সৃষ্টি হয়। বৃষ্টি বললে কি বন্যা হয়ে যায়, ড্রেনের পতা পানি গেলে না, এই গেলে আর কি বন্যা হয়ে যায়, আবার আপনার রাস্তা ভাঙ্গা, শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা। আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব অতি দ্রুত এখানে ড্রেনেজ ব্যবস্থা করে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। দ্রুততম সময়ে আশুলিয়া বাইপাল আব্দুল্লাপুর মহাসড়কের জলাবদ্ধতার সমস্যা সমাধানে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। সরকার পরিবর্তনে থমকে যাওয়া বরিশাল সিটির উন্নয়ন কাজ পুনরায় চালু হওয়ায় খুশি নগরবাসী। তবে বিগত দিনের মতো কাজের মান নিয়ে যেন আর না হয় কোনো প্রশ্ন না উঠে, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। 30টি ওয়ার্ডে টেন্ডার হওয়া ড্রেন ও রাস্তা ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 58 বর্গ মাইলের মধ্যে 30টি ওয়ার্ড নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন। প্রাকৃতিক দুর্যোগ বা ভৌগোলিক কারণেই উন্নয়ন বঞ্চিত ছিল অধিকাংশ এলাকা। বিগত সরকারের সময়ে বিভিন্ন মেয়াদে বরাদ্দে উন্নয়ন কাজ শুরু হয়েছিল। নতুন ড্রেন, রাস্তা ও পানির সংযোগ স্থাপনায় বরাদ্দ দেওয়া হয়েছিল 267 কোটি টাকা। সেসব কাজে টেন্ডার সম্পন্ন হয়ে কাজ শুরু করলেও ক্ষমতার পালা বদলে থমকে যায় সকল উন্নয়ন কর্মকাণ্ড। আমরা চাই যাতে এই জলাবদ্ধতা থেকে আমরা দ্রুত মুক্তি পাই, রাস্তাঘাটগুলো খুব দ্রুত সংস্কার করা হোক। বিভিন্ন ইঞ্জিনিয়ার এক্সিডেন্ট বড় বড় অফিসার গেছে, কিন্তু আমাদের কোনো রাস্তাঘাটের উন্নয়ন তেমন একটা হয়নি। একই মেয়াদকালে আরও প্রকল্পে বিশ্বব্যাংক বরাদ্দ দেয় কোভিড-19 প্রজেক্টে 45 কোটি টাকা। অধিকাংশ স্থানে কাজ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ আর চিন্তিত হয়ে পড়ে নগরবাসী। প্রকল্পে একটা মাস্টার ড্রেন আছে, সাথে রাস্তা আছে, আর 27 নম্বর আরেকটা ওয়ার্ডে আমাদের ড্রেনের একটা স্কিম আছে। কাজগুলো যা সংক্ষিপ্ত ছিল তাগুলো ঠিক মতন হয় কি না, তো পরিবর্তন হয়েছে পর সরকার যে আসছে,
তো কাজগুলো ঠিক হইতেছে, তাহলে আমরা তো খুশি অনেক। অবশেষে সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। তবে এখনো রয়েছে কাজের মান নিয়ে শঙ্কা। কাজটা আবার কি স্থবির হয়ে যাবে কিনা, না বাতিল হয়ে যাবে কিনা, নতুন সরকার এসেছে, কিন্তু আজ আমরা আশাবাদী হয়েছি আবার যে না, এই রাস্তার কাজ যেভাবে চলমান ছিল সেভাবেই চলমান থাকবে। যোগদান করেই সকল উন্নয়ন প্রকল্প চলমান রাখার নির্দেশ দিয়েছেন নতুন প্রশাসক। বরিশাল সিটি কর্পোরেশনের সকল ধরনের চলমান যে প্রকল্পগুলো আছে এগুলো চলমান থাকবে বলে তিনি সকলকে অবহিত করেছেন। এছাড়াও দৈনন্দিন নাগরিক সেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে জানি সকলে কাজ করে। সরকার পরিবর্তনে কিছুটা হলেও থমকে যায় বরিশাল সিটির সকল উন্নয়ন কাজ। তবে পুনরায় চালু হলে এসব কাজে নগরবাসীর প্রত্যাশা একটাই, কাজগুলো যেন হয় স্বচ্ছ, টেকসই এবং জবাবদিহিতামূলক। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গ্রাম বাংলার খবর। আবারও বন্যা প্রসঙ্গ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে ৩০০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় জনসাধারণ। প্রতিনিধি সঞ্জয় কুমার দের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ৮টি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ভাঙনে জেলার সদর উপজেলা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টিতে হাওরের পানি বেড়ে যাওয়ায় জুরি, বড়লেখা, কোলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাত্রে আমরা বাইরে হয়ে গেছি, গলা পানি ভাঙিয়ে সকাল থেকে ঘরে যাওয়া আসা করতেছি, কিন্তু যাওয়ার মতনও কোনো পরিস্থিতি নাই। বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত ও বিভিন্ন ধরনের শাকসবজি। অনেকেই তাৎক্ষণিক আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও আত্মীয় স্বজনদের বসত বাড়িতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। রান্না বান্না করা যায় না, যথেষ্ট পরিমাণ পানি। কালকে 2টার সময় আমরা প্লাটে পানি মারিয়ে আনছে, একটা মানুষ বাড়িবার মতন কোনো ক্ষমতা নাই। নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের কারণে বারবার ভেঙে যায় বলে মনে করেন সুজন সম্পাদক। যে বাঁধগুলা নির্মাণ করা হয় সেগুলা যথোপযুক্ত কাজ হয় না, বাজেট আসে, সেই বাজেটগুলা নানা কুচক্রী মহল লুটপাট করে নিয়ে যায়, নদী ভেঙে যায়, নদীর পার ডুবে পানি আসে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন জেলা প্রশাসন। যারা হচ্ছে এখন পানিবন্দী আছে এবং শেল্টার সেন্টারে উঠছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ট্যাগ অফিসার দেওয়া আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। আসলে কুমিল্লার বুড়িচঙ্গ উপজেলার যে বন্যা পরিস্থিতি আপনারা হয়তো দেখছেন, এই মুহূর্তে আসলে এখনও কিন্তু কুমিল্লার গোমতী নদী থেকে বাঁধ ভাঙার ফলে যে পানি, এটি কিন্তু বুড়িচঙ্গ উপজেলায় এখনও প্রবেশ করছে। আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লার বুড়িচঙ্গের ভরাসার বাজার। তো এখানে এসে আমরা যে জিনিসটি দেখছি, আসলে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন ত্রাণবাহী যে সমস্ত মানুষ ত্রাণ নিয়ে আসছে, বিভিন্ন ট্রাকে করে, পিকআপে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, কেউ বা নৌকা নিয়ে আসছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা যতদূর দেখেছি পুরোপুরি এখনো যে উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। এখনো কিন্তু পানিবন্দী মানুষ রয়েছে বুড়িচঙ্গের বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত আমরা স্থানীয়দের কাছ থেকে যেটুকু জেনেছি, এখনো বিভিন্ন বাড়িঘরে অন্তত লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু এগিয়ে আসছে। তো যেটি বলছিলাম, আপনারা দেখছেন এখানে কিন্তু ত্রাণবাহী যে পিকআপগুলো রয়েছে সেই পিকআপগুলো কিন্তু আসছে এবং মানুষ কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু সবাই প্রবেশ করছে, যে যার মতো করে কিন্তু মানুষকে সহযোগিতার জন্য বরাবরই এগিয়ে আসছে। তো এই ছিল এখন পর্যন্ত কুমিল্লার বুড়িচঙ্গ উপজেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।
বাংলাদেশের জনগণ দুর্দশাগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপ না নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দেশের সাথে বিএনপির সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। শুক্রবার কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং আমাদের দলের নেতাকর্মী সহ সকল স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, যাদের যা কিছু সামর্থ্য আছে তাই নিয়ে বানবাসী মানুষের পক্ষে দাঁড়ান। আপনারা ত্রাণ তৎপরতায় সহায়তা করেন, নিজেরা ত্রাণ দেন এবং ত্রাণ পরবর্তী সময়ে আপনারা পুনর্বাসনে সহযোগিতা করেন। এটাই আমাদের এখন অগ্রাধিকার। কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছি, বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের সমস্ত নেতাকর্মীগণ বানবাসী মানুষের পক্ষে দাঁড়াবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। এখন যে ঢল নেমেছে এটি কোনো স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়, এটি পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে, যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনে নেমেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার জন্য। এখন ত্রাণ সহায়তা করে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণকালে পথসভায় তিনি এসব কথা বলেন। এই পরিস্থিতি আমি দেখি নাই যে পানির যে জোয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও এক নির্মাণ শ্রমিকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহতদের স্বজনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি। ভারতের পানি আগ্রাসন ও উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সকল চুক্তি বাতিলকরণের প্রতিবাদ সমাবেশ ও গণত্রাণ সংগ্রহ কর্মসূচি হয়েছে। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধের সামনে সাধারণ ছাত্র সমাজ ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি সাদ আল মোকাররম, আশুলিয়া থানা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জিয়াউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশ বাংলাদেশ গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহফুজার রহমান ও সদস্য সচিব হারুনুর রশিদ বক্তব্য রাখেন। ঝালকাঠির নলছিটিতে দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য বিএনপির সকল অঙ্গ সহযোগী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটির উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, দপদপিয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সোহেল শিকদার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকন, দপদপিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি আওয়াল খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম নিহতের ঘটনায় সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার সহ ৪২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা মাইনুল হক বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। নিহত সাকিব আঞ্জুম নগরীর রানীনগর এলাকার বাসিন্দা। মামলায় কয়েকজন উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ির মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের বিনোদপুর গ্রামে। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ি থানায় মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। এ ঘটনায় পুলিশ সেনাবাহিনীর সহায়তায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ও রাস্তার আশেপাশে বিভিন্ন স্থাপনা, বড় বড় ব্রিজ ও দুপাশের রেলিংয়ের দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে নতুন করে সেজেছে সাটুরিয়া উপজেলা। ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে দেয়াল সাজতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রং তুলিতে রঙিন হয়ে উঠেছে সাদা, কালো, লাল, নীল, হলুদ। এ যেন রঙের এক মেলা। দেখা গেল কেউ রং লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে। প্রতিটি মুখ যেন ফুটে উঠেছে অনাবিল আনন্দে। খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার মহানগরীর আল ফারুক সোসাইটির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে চাকুরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী মিটার রিডার ও সুপারভাইজারগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন বক্তব্য রাখেন চাকুরি স্থায়ীকরণ আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, আজিজুল হাকিম, মিজানুর রহমান। বক্তারা বলেন, মানবিক কারণে তাদের চাকুরি অবিলম্বে স্থায়ীকরণের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নাগরিক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা শায়ন আহমেদ রাফার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা শাকিল আহমেদ তিয়াস। এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হাসানুর রহমান হাসান, তরিকুল ইসলাম তারেক, প্রজন্ম ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী ও মেধা শহীদদের স্মরণে ঢাকার কেরানীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে সভায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ওয়ালিউল্লাহ সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন।